সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর একটার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড, এই সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর বিদেশের সাথে সম্পর্ক স্থাপনে বেঞ্চমার্ক স্থাপিত হয়েছে। সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেছেন। তিনি বলেন, সফর করা দুই দেশের সাথে জ্বালানি, বাণিজ্য, শ্রমবাজার নিয়ে আলোচনা অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে। আজ সংসদ নেতা তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফরে সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। পরে আলোচনার পর প্রস্তাবটি সর্বসম্মতিতে গৃহীত হয়। আপনি কিছু বলতে চাচ্ছেন? বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এবং চীন থেকে শুক্রবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন সকালে সংসদ অধিবেশনে এই সফরের অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর প্রস্তাব উত্থাপন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের একটা অবস্থান তৈরি করে ফেলেছেন। তিনি বলেন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অবস্থান তৈরি করেছেন সরকার প্রধান। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে চীন মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরো দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরো বাড়াবেন, সম্প্রসারিত করবেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন। ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এতে অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশ দুটি সফরে যে মানদণ্ড স্থাপন করেছেন তারেক রহমান, তা আগামীর দেশের রাজনীতিতেই শুধু নয়, বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটিও নিশ্চিত হয়েছে। এটা কিন্তু একটা বিরাট কালচারাল চেঞ্জ বাংলাদেশের। প্রাইম মিনিস্টার ইজ সেটিং দ্য স্ট্যান্ডার্ড। সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ধন্যবাদ প্রস্তাবে সমর্থন জানান। বলেন, স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে বিদেশের সাথে সব চুক্তি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ কাউকে ক্ষতিগ্রস্ত করতে চায় না, নিজেও হতে চায় না। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিতে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরো সংহত হবে বলে আমরা সবাই মনে করি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর কাঁটাবনে একটি আবাসিক ভবনে আগুন লেগে 2 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, রাত 1টার দিকে আগুনের খবর পান তারা। পরে 6টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করা হয়। তাদের একজনকে ঢাকা মেডিকেল ও আরেকজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হলেও বাঁচানো যায়নি। নিহতরা একটি আইনি সেবাদানকারী প্রতিষ্ঠানে সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ভবনটির 12 ও 13 তলায় ল ফার্ম 2টির চেম্বার রয়েছে, সেখানেই থাকতেন তারা। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি এখনো। প্রায় 2 ঘন্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার পর দেখা যায় যে 12 D1-এর ভিতরে, ওয়াশরুমের ভিতরে 2 জন 25 বছরের যুবক আটকা পড়া অবস্থায় ছিল। তাদেরকে দ্রুত রেস্কিউ করে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি। যে 2 জনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই 2 জনকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে 2 হাসপাতালে আছে, 2 জনকে মারা গেছে। ইতালির রাজধানী রোমে একটি বাসায় স্ত্রী, মেয়ে সহ প্রবাসী বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, ধারালো অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয়েছে। নিহত পরিবারের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না বলে জানা গেছে। ঘটনার পর থেকে হত্যাকারী পলাতক। স্থানীয় পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। রহস্য উদ্ঘাটনের সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে বলেও জানান তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 12:15টার দিকে জিয়া উদ্যানে বাবা মায়ের সমাধিস্থলে যান তিনি।
এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, দোয়া করেন প্রয়াত বাবা ও মায়ের জন্য। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মালয়েশিয়া ও চীনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল সন্ধ্যায় দেশে ফেরেন সরকার প্রধান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এ রায় ঘোষণা করবেন। গেল সোমবার রায়ের দিন ধার্য করেন বিশেষ এই ট্রাইব্যুনাল। এ মামলার ৫ আসামির মধ্যে ৪ জনই পলাতক। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। আর কারাগারে আছেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার। সরবরাহ নেই, তবুও মাসের পর মাস দিতে হচ্ছে গ্যাসের বিল। আবার বিকল্প জ্বালানি ব্যবহারে গ্রাহকের কাঁধে চাপছে অতিরিক্ত খরচের বোঝাও। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস না দিয়েই বিল নেওয়ার মাধ্যমে লুণ্ঠন করা হচ্ছে জনগণের অর্থ। আর এই ভোগান্তি অবসানের দাবি গ্রাহকদের। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। রাজধানীর মিরপুর এলাকা, সকাল গড়িয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল শেষে সন্ধ্যা নামে, তবুও দেখা নেই গ্যাসের। দিনভর শত চেষ্টাতেও আগুন জ্বলছে না চুলায়। কখন স্বাভাবিক মাত্রায় গ্যাস পাওয়া যাবে তারও নেই কোনো ঠিক ঠিকানা। রাত 12টার পরে আসে গ্যাস, শুরু করে আসা ফুল গ্যাসটা 1টার পরে, তারপরে হচ্ছে আবার দেখবেন 4টার পরে আসা যাওয়া শুরু করে। শুধু মিরপুর নয়, রাজধানীর বেশিরভাগ এলাকায় বাসাবাড়িতে গ্যাস সংকটের দৃশ্য প্রায় একই। ঢাকায় এলএনজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের আবাসিক গ্রাহক সংখ্যা প্রায় 28 লাখ, যার মধ্যে প্রিপেইড মিটার ব্যবহারকারীর সংখ্যা মাত্র 4,20,000। কিন্তু ব্যবহার করতে পারুক কিংবা না পারুক, বাকি 24 লাখ গ্রাহককে প্রতি মাসে মেটাতে হয় 1000 টাকার গ্যাস বিল। শুধুমাত্র ঈদের সময় যে 3-4 দিন ছুটি থাকে, অফিস আদালত বন্ধ থাকে, তখন কিছুটা গ্যাস পায়। সকাল 6টার সময় গ্যাস চলে যায়, আসে 3:30টার পরে সাময়িকের জন্য। আমার সাথে একটা প্রতারণা হচ্ছে। আমার মনে করেন টাকা যাচ্ছে কিন্তু আমি সেবা পাচ্ছি না। গ্যাসের অভাবে দিনের পর দিন জ্বলছে না চুলা, তারপরও প্রতি মাসে মেটাতে হচ্ছে 1000 টাকার বিল। আর এভাবে সরকার আয় করলেও অধিকার ক্ষুণ্ণ হচ্ছে গ্রাহকদের। অন্যদিকে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গৃহস্থালী কাজের জন্য এলপিজি কিংবা বৈদ্যুতিক চুলার মতো বিকল্প মাধ্যম ব্যবহার করতে বাধ্য হচ্ছেন অনেকেই। ফলে প্রতি মাসে খরচ বেড়েছে 2 থেকে 2,500 টাকা। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত সরবরাহ ছাড়াই গ্যাসের বিল আদায় প্রতারণার শামিল। জনগণকে লুণ্ঠন করছে। তিতাস গ্যাস না দেওয়ার অর্থ সরকার গ্যাস দিচ্ছে না, এবং সরকার তার কাছ থেকে কম গ্যাস দিয়ে বেশি পয়সা নিচ্ছে। এটা ভোক্তা অধিকার আইনের পরিপন্থী এবং এটা দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধ তিতাস করছে, তিতাসকে দিয়ে সরকার করাচ্ছে। খরচ কমানো এবং অপচয় রোধে 2030 সালের ভেতর সব আবাসিক গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনার কথা থাকলেও এখন পর্যন্ত এই সংখ্যা মাত্র 20%। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। আরপিও সংশোধন করে ভুল তথ্য অপতথ্য ছড়ানো, রোধ বা সমাধান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই মন্তব্য করেছেন। একজন জীবিত মানুষকে মৃত ঘোষণা করার মতো ন্যাক্কারজনক ঘটনাকেও আমরা সামনে পাচ্ছি। তো এটাকে কোনো লিখিত পড়িত ভাবে আরপিও সংশোধন করে এটাকে সংশোধন করা যাবে? এটার জন্য সামাজিক সচেতনতা দরকার বেশি, এবং আমরা মিথ্যা অপবাদ থেকে মুক্ত হব, এই শিক্ষাটাও আমাদের খুব জরুরি দরকার, পারিবারিক, প্রাতিষ্ঠানিক এবং সর্বক্ষেত্রে। বিশ্ববাজারে জ্বালানি ও সারের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং সরবরাহ সংকট মোকাবিলায় বাংলাদেশকে $1.1 বিলিয়ন জরুরি ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, যার আওতায় গুরুত্ব পাবে ক্ষুদ্র চাষিদের সুরক্ষা ও কৃষি খাতের কর্মসংস্থানের কর্মসূচি। লক্ষ্য, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এই ঋণের অনুমোদন দেয়া হয়। আগামী অর্থ বছরে দুটি ভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভে যোগ হবে এই অর্থ। দেশের বাইরের খবর। ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 920 জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছেন 3360 জন। এখনও নিখোঁজ অর্ধলক্ষাধিক। রাজধানী কারাকাসে খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্ত এলাকায় আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে। সরকারি হিসাবে ভূমিকম্পে 383টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে 13টি হাসপাতাল ও 25টি শপিং সেন্টার। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানের শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এদিকে হরমুজ প্রণালীর কাছে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় কাতার এনার্জির চার্টার করা এলএনজি ট্যাঙ্কার পথ পরিবর্তন করেছে বলে জানিয়েছে জাহাজ পর্যবেক্ষণ সংস্থা কেপলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন একটি কাঠামোগত চুক্তি সই করেছে। এই ছিল দুপুর 1টার খবর। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।